অনেক অঙ্কের সমাধান না একবারে হয় না। কিছু কিছু অঙ্ক এমন থাকে যা সমীকরণ এতটাই জটিল যে সেটা করতে সময় লাগে। ঠিক তেমনটা ৪২/৯৪৯ এই যে এন্টায়ার স্ক্যাম, এন্টায়ার দুর্নীতি, এন্টায়ার বেনিয়ম, এটা যে আদতে বেনিয়ম হয়েছে সেটা প্রমাণ করতে ৮টা বছর লেগে গেল। কেন বলছি এই কথা? তার কারণ সোনালি ৮ বছর যেমন প্রার্থীদের জীবন থেকে নষ্ট করে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, এবং স্বপ্নগুলোকে চুরমার করে দেওয়া হচ্ছে, স্বপ্ন চুরি গেছে শুধুমাত্র একটা ভুলের জন্য। তো ৮ বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরটিআই উত্তরে ভুল ইনফরমেশন দিচ্ছে। এখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 মোতাবেক যদি কেউ একটা তথ্য জানতে চায়, সেই তথ্য যদি সে ৮ বছর ধরে না পায় তাহলে তার উপায় কি? তাহলে সে কেসটা করবে কোন গ্রাউন্ডে? সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে এই যে এত বড় নিয়োগ প্রক্রিয়া, এতটা সময় লাগছে বিনিয়মগুলোকে ধরে দিতে মহামান্য হাইকোর্টের সামনে। যখনই ধরা পড়েছে, কোর্টের সামনে ধরা পড়েছে এবং কোর্ট সেখানে সিদ্ধান্ত নিয়েছে। কোর্ট বিভিন্ন এভিডেভিট থেকে আজকে এই জায়গায় স্ট্রংলি দাঁড়িয়েছে গোটা বিষয়টা। প্রার্থীদের ভূমিকা কম নয়, তারা চেষ্টা করে গেছে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, একের পর এক আরটিআই তারা করে গেছে। তারা সার্টেন ইনফরমেশন পেয়েছে যার দৌলতে বোঝা গেছে প্যানেল প্রকাশ না হয়েও, রেকমেন্ডেশন তালিকা না দিয়েও রাতের অন্ধকারে SMS এর ভিত্তিতে নিয়োগ করে যেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে ৮টা বছর ধরে, সেটা এখন কিন্তু সামনে আসছে। আপনাদের বুঝতে হবে গোটা বিষয়টা। চলুন দেখে নিন। পশ্চিমবঙ্গের সব থেকে বড় নিয়োগ প্রক্রিয়া, যেখানে ৪২/৯৪৯ প্রাথমিক শিক্ষকের পদে, শূন্য পদে নিয়োগগুলো হয়। প্রায় ৮ বছর সময় ধরে প্রার্থীদের আরটিআই অ্যাপ্লিকেশন মারফত উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল তথ্য দিয়ে গেছে, মিসগাইড করেছে, প্রার্থীদের অন্ধকারে রেখেছে যাতে কেস না হয়। মূলত 4টি ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। আমার মাদার ক্যাটাগরি 4টে ছিল। নন এক্সামটেড মানে সাধারণ প্রার্থীর, এক্সামটেড তার যারা জমিটা বিধান করেছিল, এক্স সার্ভিসম্যান যারা অলরেডি কোনো একটা সার্ভিস করতো তিনি এখানে এসেছেন, প্যারাটিচার। আপনারা প্রত্যেকে জেনে থাকবেন প্রথম 3 ক্যাটাগরি প্রার্থীরা বাকি 3টে ক্যাটাগরিতে যেতে পারেন যদি সেখানে সিট খালি থাকে। তো তাহলে নন এক্সামটেডে আগে কম্পিটিশন করছে সাধারণ প্রার্থী, দেন এক্স সার্ভিসম্যান, এক্সামটেড এবং প্যারাটিচার, সেখানে যদি শূন্য পদ থাকে সেখানেও যাবেন। অর্থাৎ একটা কাট অফ মার্কস প্যারাটিচার অবধি যেতে পারে সাধারণ প্রার্থীদের। কিন্তু যখনই কোনো প্রার্থী তাদের কাট অফ মার্কস জানার জন্য আরটি অ্যাপ্লিকেশন করে, তখন শুধুমাত্র নন এক্সামটেডের ওই যে অংশটুকু ফার্স্ট ক্যাটাগরিতে, মাদার ক্যাটাগরি, তারই নাম্বার দেওয়া হয়েছে। আরে তাহলে লাস্ট কাট অফ কত গেছে সে কী করে কম্পেয়ার করবে? যে এর নাম্বার 10, এমডি রাজু 10 কি ও কি নন এক্সামটেডে পেয়েছে? ও তো পেয়েছে প্যারাটিচার কোটাতে, কারণ প্যারাটিচার সিট ছিল না, ও কনভার্টেড হয়েছে। রুল তো তাই বলছে না, 2016 রুল। তো সেখানে গিয়ে প্যারাটিচার কোটায় এমডি রাজু অ্যাজ এ সাধারণ প্রার্থী হিসেবে 10.25 মালদায় পেয়েছে। তো সেখানে এখন লাস্ট কাট অফ যদি বলে দেয় মালদাতে 14 গেছে, তো সেটা তো মানবে না, কারণ 10.25 গেছে। মামলা হচ্ছে, মহামান্য ডিভিশন বেঞ্চ সেখানে চাকরির অর্ডার পর্যন্ত দিয়েছে। তো সেইখানে প্রার্থীদের সঠিক কাট অফ মার্কস জানতে দেওয়া হয়নি 8 বছর ধরে। তারা মামলাটা করবে কোন রেসপেক্টে? একটা আরটিআই তথ্যের ভিত্তিতে। তো সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ 60 বছর ধরে চেপে গেছে। দেখায় আপনাদের ঘটনাগুলো। তো এখানে দেখতেই পাচ্ছেন একজন প্রার্থী, তিনি কিনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার, আপনারা জানেন ওই টাইমে একই সাথে তারা করা হয়েছিল। আমি ৪২/৯৪৯ বলছি, ১৬,৫০০ নিয়ে আসছি না। তো সেক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার একই সাথে ফর্ম ফিল আপ হয়েছিল, পরে ওটাকে আলাদা করা হয় রেকমেন্ডেশন তালিকা যখন আসে তখন। তো জলপাইগুড়ি কাট অফ দেখুন, প্রত্যেকটা কাট অফের সামনে ইউআর কেন লাগানো জানেন? কারণ এরা এই এসরা বাসু কোম্পানি নন এক্সামটেডটাকে ইউআর ধরেছে, ওটাকে ধরেছে আনরিজার্ভ, এক্সামটেড রিজার্ভ, এক্সামিনেশন রিজার্ভ, প্যারাটিচার রিজার্ভ। তো ইউআর মানে ওই শুধুমাত্র নন এক্সামটেডের কাট অফটুকু এখানে দিয়েছে। দেখুন জেনারেল জলপাইগুড়ি 13.729, এসসি 19.723 এরকম দিয়েছে। দেন আবার ওইদিকে আলিপুরদুয়ারে কাট অফ দিয়েছে জেনারেল 15.601, যেটা কিনা অ্যাকচুয়াল যেটা তাদের হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আলিপুরদুয়ারে হওয়ার কথা ছিল 11.772, যেটা ওই যে বললাম কনভার্টেড হতে হতে গিয়ে লাস্ট কাট অফ সেটা জানায়নি, শুধুমাত্র আনরিজার্ভ বা ওই নন এক্সামটেড টুকু জানিয়েছে। তাহলে একজন প্রার্থী বুঝতে পারছে না যে তার কাট অফ মার্কস কত, মানে ওই তার জেলায়। তো এক্ষেত্রে দেখুন যেটা কিনা আলিপুরদুয়ারে জেনারেল হচ্ছে 15.601, সেটা অ্যাকচুয়াল আলিপুরদুয়ারে কনভার্ট হওয়ার পরে কাট অফটা গেছে 11.772। জলপাইগুড়িতে যেটা 13.729 গেছে, সেটা কনভার্টেড হওয়ার পরে জলপাইগুড়ি কাট অফ দাঁড়িয়েছে 11.805। এবার এই প্রার্থীর নাম্বারটা দেখুন 18.492। হোয়াটএভার যে ডিস্ট্রিক্টে তিনি যান না কেন, হয় যেতে পারে জলপাইগুড়ি, যেতে পারে আলিপুরদুয়ার, সেখানে 13 গেছে ওদের হিসাবে আনরিজার্ভ, আর এখানে গেছে হচ্ছে আপনার
15 সেই হিসাবে তো এই প্রার্থী জেনারেলের তো ঢুকে যাওয়ার কথা। তাকে কি করালো, 2016-তে চাকরি দেওয়া হলো না, 4-5 বছর তাকে বসিয়ে রাখা হলো, দেন 20 সালেও তাকে বসানো হলো এবং সেখানেও সার্জেন্স ইরেগুলারিটি রয়েছে। তো তিনি এখনও চাকরি পাননি। যার চাকরি পাওয়ার কথা আজ থেকে 8 বছর আগে সেই ব্যক্তি, কারণ সে যদি রিজার্ভ হয় তাকে তো আগে জেনারেলে কম্পিটিশন করবে, সেখানে যদি ঠাই না পায় তবে সে নিজে ক্যাটাগরিতে আসবে। তো দু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কোথায় 11 নেমেছে অ্যাকচুয়াল জেনারেল কাট অফ আলিপুরদুয়ার, আর এখানে জেনারেল কাট অফ নেমেছে জলপাইগুড়িতে 11.805। তো দু জায়গায় তিনি ফিট হতে পারতেন। নাম্বার 18 পেয়ে একজন প্রার্থী, তার দেখুন টেটে ভালো স্কোর রয়েছে, মাধ্যমিকে ভালো, এইচএসে ভালো, ট্রেনিংয়ে ভালো, মোটামুটি ট্রেনিং নয় তার ইন্টারভিউ অ্যাপটিটিউডসটা ভালো। তো সেখানে কিন্তু তিনি পাননি, চাকরিটা পাননি। 8 বছর তার সাথে বঞ্চনা করা হয়েছে, শুধুমাত্র মিসগাইড করা হয়েছে তাকে। দেন চলে আসে আরেকটা সাউথ 24 পরগনাস। ভালো করে খেয়াল করে দেখুন, এই প্রার্থীর প্রাপ্ত নম্বর হচ্ছে 17.748। সেম তিনি জানতে চাইলেন যে কত গেছে কাট অফ, আমাকে সত্যি কথা বলুন। তো কাট অফ এরা দিয়েছে, কাট অফ মার্কস দেখুন এখানে দেখতেই পাচ্ছেন, একই মেমো নাম্বার ওখানে 42,949-এ 2016 নিয়োগ, সেখানে কাট অফ মার্কস বলছে জেনারেল 17.280, এসসি 18.377, এসটি সামথিং 12.603, ওবিসি এ 17.921, ওবিসি বি 20.185। আমি আবারও বলছি, এটা নন এক্সামটেড কাট অফটুকু বলেছে, কনভার্টেড হয়ে যাওয়ার পরে কত কাট অফ সেটা কিন্তু এটা ডিসক্লোজ করেনি, সেটা আমরা বানিয়ে দিয়েছি। দেখুন নিচে দিয়েছে, এটা 23/5 গেট আপনি পাবেন। তো সেখানে যেটা ছিল 17 সেটা নেমে আসলো 14-তে, যেটা ওবিসি এ ছিল 17.921 সেটা 16.200, ওবিসি বি যেটা ছিল 20.185 সেটা নেমে আসলো 18.873, এসসি যেটা ছিল 18.377 সেটা নেমে আসলো 17.609। আমি যদি এই রিপোর্টটাই করি যে তারা নন এক্সামটেডের প্রার্থী দেবেন, ইনি যদি রিজার্ভ প্রার্থী হন তো তিনি তো আগে কম্পিটিশন করবে জেনারেলে, তার জেনারেলের নাম্বার তাদের রিপোর্ট অনুসারে, তাদের আইটের রিপোর্ট যেটা মিথ্যা সাবমিশন দিয়েছে সেই হিসাবে জেনারেলে কাটা হচ্ছে 17.280, তার প্রাপ্ত নাম্বার 17.748। বলুন তো কেন তিনি চাকরি পাবেন না? আমি তো গতকালকে ভিডিওতে দেখেছি, আরসি বাগচি নিজে বলছেন যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী প্রথমে আনরিজার্ভ বা জেনারেলসের কম্পিটিশন করবে, সেখানে না পেলে তবে তার নিজের ক্যাটাগরিতে আসবে। তো তিনি দুই জায়গায় তিনি কম্পিটিশন করবে। তো এখানে জেনারেল কাট অফ যদি 17.280 তাদের মোতাবেক, অরিজিনালটা 14.194, সেখানে 17.748 পেয়ে কেন তিনি চাকরি পাবেন না? কেন তার সোনালি 8টা বছর নষ্ট হয়ে যাবে? কেন তিনি আস্তে আস্তে ঘুরে বেড়াবেন? কেন তিনি চোখের জলে বালিশ পেয়ে যাবেন? আজকে এই চোখের জলে যোগ্য যে সমস্ত প্রার্থীরা এই প্যানেলের মধ্যে রয়েছে তাদেরও তো অসুবিধা নয় কি? আজকে এই প্যানেল, এই যে ডিভিশন বেঞ্চে মামলা উঠতে চলেছে, এই ধরনের জিনিসগুলো যখনই সামনে আসবে বিচারপতির তো কিছু করার থাকবে না। কি করবেন তিনি? এই হারে ডিপ্রাইভ ক্যান্ডিডেট বাইরে থেকে গেছে, এই হারে ক্যান্ডিডেট প্যানেলের বাইরে থেকে গেছে, যারা কিনা যোগ্য 8টা বছর স্কুলে চাকরি করতে পারতো, জীবনের সব থেকে ভালো সময় তারা স্কুলে দিয়ে ছোট ছোট মানুষ তৈরি করতে পারতো, নিজে ভালো থাকতো, পরিবারটা ভালো থাকতো, আগামী প্রজন্ম তার ভালো থাকতো, সমাজের কাছে তার মেরুদণ্ড সোজা থাকতো। তার হকের চাকরিটা চুরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ 8 বছর সময় ধরে মিথ্যা সাবমিশন দিয়ে যাতে কেস না করা যায় সেই ধরনের আরটি উত্তর দিচ্ছে। খেলা হবে, এগুলো নিয়ে খেলা হবে। কেন মিথ্যাচার করেছে, কেন মানুষকে কোর্টমুখী করতে দেয়, সব কিছুর বিচার হবে। সত্য আপনি ঢাকতে পারবেন না, সত্য আজ বা কাল প্রতিষ্ঠা পাবেই। চেষ্টা করেছেন 8 বছর ধরে, বাঁচাতে পারেননি 32,000, এবার দেখুন 42,949 কী হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ।